ওকে, আমার আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আগে কোর্স আউটলাইন সম্পর্কে কিছু আমি ধারণা দিতে চাই, যেহেতু তোমাদের ক্লাস এর আগে একটা হওয়ার ডেট ছিল, বাট সেদিন হয়তো বন্ধ ছিল বা ইউনিভার্সিটি ঈদের বন্ধতে চলে গিয়েছিল, এরকম টাইমে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস ছিল, যেহেতু ক্লাসটা সে কারণে হয় নাই। তো আজকে থেকে আমরা ক্লাস শুরু করতেছি। তো ক্লাস আমাদের কোর্সের নাম হচ্ছে সিএসসি 2106, যেটা লিনিয়ার আলজেব্রা, কমপ্লেক্স ভ্যারিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তিনটা সাবজেক্টের, তিনটা ম্যাথমেটিক্সের টপিকসের উপর মিলিত হয়ে একটা কোর্স। এর আগে তোমরা কয়টা কোর্স করছো ম্যাথের? কেউ একজন মাইক্রোফোন অন করো। দুটো কোর্স করছো, তাই তো? আচ্ছা, এর আগে তোমরা হয়তোবা ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে ইন্টিগ্রাল ইকুয়েশন এটা করেছো, আর তোমরা জিওমেট্রিও দেখেছো, তিনটা জিনিস দেখেছো। তো বাকি আর যেখানে এখানে যে তিনটা জিনিস সম্পর্কে আলোচনা করা হবে, ওখানে কিন্তু দুইটা কোর্স মিলে তিনটা জিনিস শিখেছো, বাট এখানে একটা কোর্সের মধ্যেই আমরা তিনটা টপিক শিখবো। প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা শিখবো, তারপর কমপ্লেক্স ভ্যারিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো মিড টার্ম পর্যন্ত আমরা শুধুমাত্র লিনিয়ার অ্যালজেব্রাটাই শিখবো, যেহেতু লিনিয়ার অ্যালজেব্রাটা বেশ ইঞ্জিনিয়ারিং লাইনে প্রয়োজনীয় জিনিস, সেজন্য দেখবো। কমপ্লেক্স ভ্যারিয়েবল আর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা মিড টার্মের পরে শেষ করব। সো এখানে বলা আছে, আমার নাম হচ্ছে মেহেদি হাসান, আর আমাকে কন্ট্যাক্ট করার এটা দেওয়া আছে এখানে। আর এছাড়া মোবাইল নাম্বারটা যদি প্রয়োজন হয় দিয়ে দেবো, সমস্যা নাই। বাট আমরা এখন যেটা বলতেছি, এই কোর্সের যে কাজ সেখানে লেখা আছে, এগুলো একটু দেখে নেবে তোমরা, যে আমরা কি কি জিনিস শিখতে পারি। এখানে বলে দেওয়া আছে যে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে এখানে জানবো, লিনিয়ার ইকুয়েশনের বিভিন্ন টপিকস সম্পর্কে জানবো। ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স বাই ইউজিং রো অপারেশন। রো অপারেশনটা আমরা শিখবো মেইনলি। রো অপারেশন থেকে আমরা মানে ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কেও আলোচনা করব। আর এখানে বিভিন্ন জিনিস লেখা আছে যেগুলো আমরা ধাপে ধাপে শিখবো, তোমরা প্রথমে একবার দেখে নিও। তোমাদের এখানে সবগুলো দেওয়া আছে কোর্স আউটলাইন। রিকমেন্ডেড বুকস হিসাবে এখানে আমরা এখানে এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হাওয়ার্ড অ্যান্টন এন্ড ক্রিস রডস। যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, বইয়ের অতটা প্রয়োজন নাই, যদিও তোমরা পারো একটা লিনিয়ার অ্যালজেব্রা বই কালেক্ট করে রাখো, কারণ লিনিয়ার অ্যালজেব্রা বই খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা মানে যেমন ম্যাথমেটিক্স প্রয়োজন, তেমন ইঞ্জিনিয়ারিং লাইনেও দরকার পড়ে। আর এখানে ইভ্যালুয়েশন সম্পর্কে লেখা আছে যে ইভ্যালুয়েশন হচ্ছে মিড টার্মে 30 মার্কস, অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরম্যান্স 10 মার্কস, অ্যাটেন্ডেন্স 10 মার্কস, আর ফাইনাল এক্সামিনেশনে 50 মার্কস। তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যেহেতু এখনো খোলার ডেট নাই, তাহলে আমরা অ্যাটলিস্ট এটুকু আশা করে নিই বা এটুকু নিয়ে আগাই যে আমরা মিড টার্ম পর্যন্ত হয়তো বা অনলাইনে ক্লাস করা লাগতে পারে। সো আমরা মিড টার্ম পর্যন্ত জাস্ট এই ইভ্যালুয়েশনটা বলতেছি। মিড টার্ম এক্সামিনেশনে 30 মার্কস। তো আমি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট অনুসারে তোমাদের মার্কিংটা করা হবে, নির্দিষ্ট টাইমে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং নির্দিষ্ট ডেটে দেওয়া থাকবে। এভাবেই করে ইভ্যালুয়েশন করা হবে। 30 মার্কস, দ্যাট মিনস অ্যাটলিস্ট 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, হয়তোবা বুঝে 3টা অথবা 4টা, সর্বোচ্চ 4টা, মানে মিনিমাম 3টা। 30 মার্কস যেহেতু 10 মার্কস করে 3টা হতে পারে, বা 8 মার্কস করে 4টা হতে পারে, এভাবে করেও হতে পারে। আর ক্লাস পারফরমেন্স আর অ্যাসাইনমেন্টের কথা যেটা বলা আছে, এখানে আমি একটা সাডেন টেস্ট নিব ক্লাসে। যারা প্রেজেন্ট থাকবে শুধুমাত্র তারাই সেখানে হয়তো বা অ্যাটেন্ড করবা, বা যারা প্রেজেন্ট থাকবে না তোমাদের তাদের জন্য বলে দিতেছি, যেহেতু আজকে লেসনটা রেকর্ডিং হচ্ছে, সো এই রেকর্ডিং এর মাধ্যমে সবাইকে জানাই দেবো যে ক্লাসে সাডেন টেস্ট হতে পারে। মানে একটা টপিকস আমি পড়ালাম, তারপর সাথে সাথে সেখান থেকে আমি একটা ম্যাথ বা দুটা ম্যাথ দিলাম, 30 মিনিটস বা 40 মিনিটস টাইম দিব। তোমরা যেভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা সেভাবে করেই এখানে সাবমিট করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। তো এইভাবে করে আমি ক্লাস পারফরমেন্সে 10 মার্কসটা ইভ্যালুয়েশন করব। আর অ্যাটেন্ডেন্সে 10 মার্কস তো আছেই। আর যেদিন ওই সাডেন টেস্ট নেওয়া হবে, হয়তো মিড টার্মেও নেওয়া হতে পারে, মিড টার্মের পরেও নেওয়া হতে পারে। মিড টার্মে তো অবশ্যই একটা নিব, মিড টার্মের পরেও নিতে পারি। তো ওইখানে কিন্তু যেদিন সাডেন টেস্টে থাকবে, সেদিন কিন্তু অ্যাটেন্ডেন্সে এই 10 মার্কস থেকে 2 মার্কস ওখান থেকে কাউন্ট করে নিব আমি। ঠিক আছে? তো এইভাবে যারা সাডেন টেস্টে প্রেজেন্ট থাকবে, সাডেন টেস্টে কিন্তু সবার জন্য প্রেজেন্ট থাকা মাস্ট। যে থাকবে না সে তার পুরোপুরি 12 মার্কসই কাটা এখান থেকে, এই 10 থেকে 2 আর এই 10 এ 10, এই 12 মার্কস তার থেকে কাটা। এটা সবাই একটু জেনে রেখো, যেহেতু ক্লাসে প্রেজেন্ট থাকাটা খুবই দরকারি।
অনেকে দেখা যায় যে রেকর্ডিং এর জন্য পরবর্তীতে মানে ক্লাসে প্রেজেন্ট থাকে না, পরবর্তীতে শুনে নেয়। রেকর্ডিংটা এর জন্য যদি তোমার যখন ম্যাথ করতে যাবে তখন অসুবিধা হয়, তখন সেটার জন্য তোমাদের রেকর্ডিংটা হেল্পফুল হবে। বা আমার এর আগের ক্লাসও অনেক আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমি ইউটিউবে যেখানে ভিডিওগুলো দিই সেখান থেকে তোমরা চাইলে, হয়তোবা প্রত্যেকটা ক্লাস তো একরকম হয় না, দেখা যায় আজকের ক্লাসটা এখানে ভালো নাও লাগতে পারে, বা আমি সঠিকভাবে 100% নাও আসতে পারে। এর আগেও আমার অনেক ক্লাস দেওয়া আছে, ওখানে আমার ইউটিউবের ওই এখানে দেখবা যে লেকচারটা দেওয়া আছে, অনেক লেকচার দেওয়া আছে এই একই টপিক সম্পর্কে। যেহেতু প্রায় 3 সেমিস্টারের উপরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সো প্রত্যেকটা ভিডিও এখানে আপলোড করা আছে। সো হেল্প নিতে পারলে সেখান থেকেও হেল্প নিও, বাট ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, কারণ ক্লাসে তোমাদের আমি যেটা করব সেটা হচ্ছে সাডেন টেস্ট নেওয়া হবে, প্লাস ভাইভ অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে। অ্যাসাইনমেন্টের ব্যাপারে যে কথাটা বলতে গেলে, অ্যাসাইনমেন্ট কিন্তু কেউ কারোটা কপি করা যাবে না, যার অ্যাসাইনমেন্ট সেই দিবে। অনেকে দেখা যায় যে কোনো কিছুই করে নাই, আরেকজনের হুবহুটা দিয়ে দিয়েছে, সে তাহলে যাটা যে তাকে সরবরাহ করছে আর যে সেটা করছে উভয়কেই 00 দেওয়া হবে। সো এটা খেয়াল রেখো, এটা অ্যাসাইনমেন্ট সম্পর্কে বললাম। আর এরপরে আস্তে আস্তে শিখে যাবে, বা আস্তে আস্তে আমরা আলোচনা করে নিব। আর কোর্স শিডিউল, আজকে আমাদের দুটো ক্লাস, প্রথম দুটো লেসন, এই দুটো আমরা আজকে শিখবো। ওকে, এই বিষয়ে কারো কোনো কিছু জানার থাকলে বা কিছু কথা থাকলে বলতে পারো সিস্টেম সম্পর্কে। না স্যার। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি তাহলে। প্রথমে আমাদের উইক 1 এর দুইটা ক্লাস, লেসন 1 এবং লেসন 2, এই দুইটা ক্লাস আমি আজকে নিব। আর একটা কথা হলো, আমার আমার রেগুলার ক্লাস কিন্তু আমি মঙ্গলবার নিব 10:30 থেকে তোমাদের দেওয়া আছে মানে টাইম। যেহেতু 10:30টায় যদি তোমাদের সমস্যা হয়, তোমরা চাইলে বুধবারও 10:30টায় নিতে পারো। এনিহাউ দুটা টাইমের মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে দিও, নেক্সট উইকের আগে আমাকে জানাই দিলেই হবে। আর আজকে আমি ক্লাসটা সোমবার নিচ্ছি, যেহেতু আমার মঙ্গলবার একটু হয়তোবা কোনো কারণে এই টাইমটা একটু ব্যস্ত থাকবো, যার কারণে আমি আজকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। এটা শুধু কিন্তু আজকের জন্য ক্লাসটা, যে সোমবার 12টা নিচ্ছি, এটা আজকের জন্য। বাট এরপরের থেকে তোমাদের শিডিউলে দুইটা টাইমই দেওয়া আছে, মঙ্গলবারও 10:30 থেকে 12টা দেওয়া আছে, বুধবারও 10:30 থেকে 12টা পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এক এক দিনে দুইটা লেসনই দেখাবো, যেহেতু অনলাইনে নিচ্ছি মানে দুইটা ক্লাস একসাথেই নেওয়া যায়, যেহেতু সব দেওয়া আছে ম্যাটেরিয়াল, সেজন্য আর কি। তো তোমাদের পছন্দ মতো 2 দিনের মধ্যে একটা টাইম আমাকে দিয়ে দিও, অবশ্যই নেক্সট উইকের আগে, যেহেতু নেক্সট উইকে ক্লাস নিব। সো এটা খেয়াল রেখো। সিআর উপস্থিত আছো নাকি? স্যার সিআর ছিলেন স্যার, উনি ওনার মাইকের সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, কেউ আপাতত নেই। উপস্থিত থাকলেই হচ্ছে, তোমাদের এই কথাটা যেন মানে তোমরা আলোচনা করে একটা টাইম আমাকে দিয়ে দিও, ওকে যেটা স্যার, এই সমস্যা দুটার নেই। মধ্যে। জি স্যার। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করতেছি। আমাদের লেসন 1 যেটা আছে, আমরা বলেছি প্রথম যে মিড টার্ম পর্যন্ত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে দুটো কথা আছে, একটা লিনিয়ার আর একটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা সম্পর্কে সবাই জানো যে এখানে ভ্যারিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ইকুয়েশন থাকবে। এগুলো আমরা অ্যালজেব্রা জিনিস জানি, এক্স ওয়াই জেড থাকবে, এবিসি থাকবে, সংখ্যা থাকবে, বিভিন্ন রকম ক্যালকুলেশন হবে। আর লিনিয়ার কথাটা কেন ব্যবহার করতেছি, লিনিয়ার জিনিসটা আমরা আগে শিখবো। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখলে আমরা লিনিয়ার জিনিসটা শিখে যাব। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে লেসনটা আজকে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন সম্পর্কে তো জানা আছে যে ইকুয়েশন কেন হয়, একটা জিনিসকে কখন ইকুয়েশন বলা হয় আর কখন এটাকে একটা কমেন্টস হিসাবে বলা হয়। যেমন এক্স প্লাস ওয়াই, আর একটা আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এর মধ্যে কোনটা ইকুয়েশন? নিশ্চয়ই ইকুয়াল টু 5 যেটা আছে, ইকুয়েশন হতে হলে ইকুয়াল থাকতে হবে। ঠিক আছে, ইকুয়াল চিহ্নটা থাকতে হবে, বা গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, বা লেস দ্যান, গ্রেটার দ্যান, এই সাইনগুলো থাকতে হবে। যদি থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে আমরা ইকুয়েশন বলবো। আর যেটাকে না থাকবে সেটাকে আমরা এক্সপ্রেশন বলবো। ইকুয়েশন আর এক্সপ্রেশন, এটার মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। তো লিনিয়ার জিনিসটা আমরা এখন দেখি, লিনিয়ার কাকে বলে। এই যে এখানে লিনিয়ার ইকুয়েশন বলা আছে, খেয়াল করে ধরো একটা ইকুয়েশন এখানে লেখা আছে ax + by = c। তিনটা কথা
টপিকস আমরা এখানে কথা আলোচনা করব। প্রথম হচ্ছে ভ্যারিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে এবং লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। এই তিনটা জিনিস আগে আমাদের জানা দরকার। প্রথম জিনিসটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট, এই দুটো জিনিস জানতে হবে। তো ভ্যারিয়েবল ম্যাথমেটিক্যালি যেটাকে বলা হয় যে যে এক্সপ্রেশন বা যে জিনিসটা ভ্যারি করে বা যার কোনো নির্দিষ্ট মান নেই, যদি ভ্যারি করা যায় এক্স এর মান, যেমন এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। ভেরিয়েবল কথাটার মানে হচ্ছে যার মান ভ্যারি করে, মানে বিভিন্ন ক্ষেত্রে সে বিভিন্ন রকম মান দিতে পারে। এবং ভেরিয়েবল গুলোই কিন্তু মানে ম্যাথমেটিক্সে খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ একটা জিনিস ভেরিয়েবল থাকলে সেই জিনিসটা থেকে কিন্তু আমরা হাজার হাজার মান বের করে নিয়ে আসতে পারি বা তাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারি। আর কনস্ট্যান্ট যেটা বলা হয়, কনস্ট্যান্ট মানে কি, ফিক্সড একটা ভ্যালু। যেমন 5, এটা একটা কনস্ট্যান্ট, এর মান সবসময় 5, এটা কখনো চেঞ্জ হয় না। বা বাংলা ইংরেজিতে আমরা যে লেটার গুলো মানে লেটার আছে, যেমন এ বি সি, প্রথম দিকের যে লেটার গুলো আছে সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি। শেষ দিকের যে 5-6টা আছে সেটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। সবসময় দেখবা যে এক্স ওয়াই জেড, তারপর ইউ ভি ডাব্লিউ টি, এইগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। লাস্টের দিকের লেটারগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। আর ফার্স্টের দিকের যে লেটার আছে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি, যেমন এ বি সি ডি এফ জি এইচ, এগুলো আমরা সাধারণত মানে আমরা কি হিসেবে ব্যবহার করি, কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি। এফ এফ কে এফ আবার ফাংশন হিসাবে, যখন এফ অফ এক্স থাকবে সেটাকে ফাংশন হিসাবে ব্যবহার করি, বা জি অফ এক্স সেটাকেও আমরা ফাংশন হিসেবে ব্যবহার করি। তোমরা আশা করি ফাংশন সম্পর্কে পড়ে আসছো, যেহেতু তোমরা মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছো, সেখানে ফাংশন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল। সো ফাংশন আশা করি বুঝতে পেরেছো, সবাই ফাংশন জানো। আর আমরা এখানে তিনটা জিনিসের কথা বললাম, তো দুইটা জিনিস অলরেডি আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, একটা কনস্ট্যান্ট। তো ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট এটা সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে বা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে আবার বলতে পারো। নো স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো একটা একটা ইকুয়েশন হতে হলে সেখানে ভ্যারিয়েবল থাকতে হবে, কনস্ট্যান্টও থাকতে হবে। তো একটা ইকুয়েশনকে কখন আমরা লিনিয়ার ইকুয়েশন বলবো, যখন সেই ইকুয়েশনের যে ভ্যারিয়েবল থাকবে সেই ভ্যারিয়েবলের পাওয়ার সংখ্যা সমান থাকবে বা সূচক সেটা সমান থাকবে। যেমন প্রথম ইকুয়েশনটা খেয়াল করো, ax + by = 3। এখানে আমরা বলেছি যে প্রথম দিকের লেটারগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব আর পরের দিকে গুলো আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব। তো এখানে দেখাই যাচ্ছে এক্স ওয়াই এই দুটো হচ্ছে ভেরিয়েবল আর এ বি সি এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে এক্স এর পাওয়ার আছে 1, ওয়াই এর পাওয়ারও আছে 1, তার মানে ভেরিয়েবলের পাওয়ার কি আছে, সমান আছে। যদি কোনো ইকুয়েশনে এরকম ভেরিয়েবলের পাওয়ার সমান থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক ইকুয়েশন, এবং পাওয়ারটা কিন্তু সমান বলতে এরকম না যে স্কয়ার থাকা যাবে, এক থাকতে হবে। এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, যদি এখানে জেড থাকতো পরের ইকুয়েশনটা তার পাওয়ার 1 আছে, তাহলে আমরা সেটাকে বলতেছি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কথাটা মানে হচ্ছে রৈখিক। তো রৈখিক সবসময় কি হয়, একটা একই ইকুয়েশন আমরা যেমন বলি x + 5 = 0, এটা একটা কি ইকুয়েশন, মানে লাইনের ইকুয়েশন, তাই না, লাইন বলি। আর যদি এরকম থাকে x² + y² = 10, সেটাকে আমরা কি বলি, এটা একটা বৃত্তের ইকুয়েশন বা সার্কেলের ইকুয়েশন। তো ম্যাথমেটিক্যালি এরকম আমরা জানি যে কোনগুলোকে কোন ইকুয়েশন বলা হয়। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, রৈখিকের জন্য সবসময় পাওয়ার 1 থাকবে। এবং এক্ষেত্রে এরকম যদি হয় লিনিয়ার ইকুয়েশন, তার ক্ষেত্রে যদি x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1 থাকে, তাহলে সেই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। যদি এরকম থাকতো ax + 2xy + by = c, তাহলে কিন্তু সেটা লিনিয়ার হতো না। কারণ হচ্ছে কি, একটা পাওয়ার কিন্তু 2 হয়ে যাচ্ছে, যেমন 2xy, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 যোগ করলে কি হয়ে যায়, 2। তো ওইটা লিনিয়ার হচ্ছে না। তো লিনিয়ার ইকুয়েশন হতে হলে এরকমই হতে হবে যে x + y = 10, 5x + 7y = 5, এরকম থাকবে, যাতে আবার z থাকলো এরকম। তো আমরা প্রথম যে ইকুয়েশনটা লিখলাম এটাকে বলতে হচ্ছে একটা 2 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। পরেরটা যেমন x y z আছে সেটাকে বলতেছে 3 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন। তো আমরা কখন বুঝবো যে এটা 2 ডাইমেনশনাল, কখন 3 ডাইমেনশনাল, ভেরিয়েবলের সংখ্যা যত হবে সেই ইকুয়েশনটার ডাইমেনশনও তত হবে। যেমন x আর y, এখানে ভেরিয়েবল আছে কয়টা, দুইটা। তো এই ইকুয়েশনটাকে আমরা বলবো একটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন। আর x y z পরবর্তী ইকুয়েশনটা দেখো খেয়াল করে,
এখানে তিনটা ভেরিয়েবল আছে, তাহলে এই তিনটা ভেরিয়েবল যদি থাকে তাহলে আমাদের এখানে মানে এটাকে আমরা বলতেছি একটা 3 ডাইমেনশনাল ইকুয়েশন। ওকে, লিনিয়ার ইকুয়েশন এবং ডাইমেনশন এই দুটো সম্পর্কে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এরকম লিনিয়ার ইকুয়েশন আমাদের n সংখ্যক ভেরিয়েবলের জন্য হতে পারে। যদি এরকম ভেরিয়েবল থাকে x1 x2 ডট 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 xn, সেক্ষেত্রে আমাদের জেনারেল যে ইকুয়েশনটা হবে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 n xn ইজ ইকুয়াল টু b। তাহলে এটাও একটা লিনিয়ার ইকুয়েশন n ডাইমেনশনালের জন্য, কারণ এখানে ভেরিয়েবল আছে n সংখ্যক। ঠিক আছে, এরকম যদি দুইটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, হতে পারে, যতটা থাকে ততটা আমাদের সেই ডাইমেনশনাল ইকুয়েশন। ওকে, এরপরে আমাদের একটা ইকুয়েশনকে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কখন বলবো, অথবা হোমোজেনিয়াস একটা ইকুয়েশনকে কখন বলা হয়? যখন ইকুয়ালের পরে যে ভেরিয়েবল যে কনস্ট্যান্টটা থাকে সেটা যদি জিরো হয়, তাহলে সেই ইকুয়েশনকে হোমোজেনিয়াস বলে। সেটা লিনিয়ার ইকুয়েশন না হয় যদি অন্য ইকুয়েশনের ক্ষেত্রে থাকে, তাহলে সেটাও বলা হবে যে হোমোজেনিয়াস ইকুয়েশন। কিন্তু যেহেতু এখানে লিনিয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমরা বলতেছি লিনিয়ার, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো একটা লিনিয়ার ইকুয়েশন এবং একটা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? হোমোজেনিয়াস হওয়ার জন্য ইকুয়ালের পরের যে কনস্ট্যান্টটা থাকবে সেটা শূন্য হবে, আর এমনি লিনিয়ার ইকুয়েশনের জন্য এখানে বি মানে যেখানে যে কোনো কিছু হতে পারে, যেমন 2 4 6 7 8 যা কিছু হতে পারে, এগুলো হতে পারে, মাইনাসও হতে পারে, বাট শুধু জিরো যদি হয় তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ওকে, এবার আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে জানবো। আমাদের মানে মানে আজকের লেসনটার নামই ছিল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে কয়েকটা লিনিয়ার ইকুয়েশনকে যদি কম্বাইন করা হয় এবং সেখানে প্রত্যেকটারই যদি সেম ভেরিয়েবল থাকে, যেমন x1 x2 x3 তিনটা ভেরিয়েবল, যদি এরকম পাঁচটা ইকুয়েশন একসাথে থাকে যেখানে এই তিনটা ভেরিয়েবল সম্মিলিতই ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন আছে, তাহলে সেই ইকুয়েশনটাকে, সেই সিস্টেমটাকে বলবো, বা সেই পাঁচটা ইকুয়েশনের সমষ্টিকে বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা বলা আছে জেনারেল ইকুয়েশনের জন্য সলিউশন মানে সংজ্ঞা, এ জেনারেল লিনিয়ার সিস্টেম অফ m ইকুয়েশন, তার মানে m সংখ্যক ইকুয়েশন থাকবে ইন দ্য n আননোনস। তো ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে কি আননোনস। তার মানে আমি প্রথমেই বলেছি যে ভেরিয়েবল কথাটা মানে হচ্ছে মানে ভেরি করে, যে যার মান ফিক্সড নাই, তার মানে ওটা আননোনস হিসাবে আমরা আননোন হিসাবেও ধরতে পারি, বলতে পারি। এর না আননোনস, দ্যাট মিন্স x1 x2 ডট ডট xn। তাহলে n সংখ্যক ভেরিয়েবল আছে, ক্যান বি রিটেন অ্যাজ, এই দেখো প্রথম একটা ইকুয়েশন, পরে একটা ইকুয়েশন, ডট 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 m সংখ্যক ইকুয়েশন, এবং প্রত্যেকটা ইকুয়েশনে খেয়াল করে দেখো নির্দিষ্ট পজিশনে নির্দিষ্ট ভেরিয়েবল আছে। যেমন এখানে x1, পরের ইকুয়েশনে এখানে x1, পরের ইকুয়েশন গুলোতেও এখানে x1, তার মানে x1 ভেরিয়েবল, এই x2 ভেরিয়েবল, এরপর x3 ডট 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 xn। আমরা তো আর xn লিখবো না, আমরা হয়তো বা 5টা 6টা সর্বোচ্চ এরকম যাব, 6টা ভেরিয়েবল থাকবে। তো এরকম যদি 6টা ভেরিয়েবল সম্মিলিত 4টা ইকুয়েশন থাকলো, তাহলে একই ভেরিয়েবল যদি থাকে, এক্সট্রা কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে সেই ধরনের সিস্টেমটাকে লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয়। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা সম্পর্কে কিন্তু আমরা 2 ডাইমেনশনাল বা সর্বোচ্চ 3 ডাইমেনশনাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি জানো, যেটা তোমরা সলিউশন করে আসছো। আসলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মানে কি বা কেন করা হয়, কয়েকটা ইকুয়েশনকে একসাথে কেন নিয়ে আসা হয় একই ভেরিয়েবল জাতীয় জিনিস থেকে, সেটাকে একসাথে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেখান থেকে সলিউশন বের করা। আমরা কয়েকটা লিনিয়ার সিস্টেম বা কয়েকটা লিনিয়ার ইকুয়েশনকে নিয়ে একটা লিনিয়ার সিস্টেম গঠন করি, যেখানে সেম সংখ্যক ভেরিয়েবল থাকে, মানে ভেরিয়েবলগুলো একই থাকে, এবং এই ভেরিয়েবলগুলো একই থাকা ইকুয়েশনগুলো একসাথে নিয়ে আসার উদ্দেশ্য কি, আমরা এটা থেকে কি সলিউশন বের করব, তাই না? আমরা যেমন করেছি কি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এগুলো তো তোমরা করে আসছো, তাই না? ইন্টারমিডিয়েট লেভেলে বা তারও আগে করে আসছো। এগুলোর উদ্দেশ্য ছিল কি, যেমন দুইটা ইকুয়েশন থাকতো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, আর একটা আছে 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 3। তো এটার উদ্দেশ্য কি থাকতো? অপনয়ন বা প্রতিস্থাপন ব্যবহার করে যে কোনো একটা x বা মান, অ্যাকচুয়ালি একটা আননোন ভ্যালু বের করি, দেন ওটাকে প্রতিস্থাপন বা অপনয়নের মাধ্যমে দেন আর আদার আননোন ভ্যালুটা বের করি। হ্যাঁ, মেইন উদ্দেশ্যটা ছিল কি আননোনের মান বের করে আনা, মানে আননোনকে নোন করা, এটাই তো উদ্দেশ্য ছিল মেইনলি, তাই না? তো এখানে উদ্দেশ্য আমার তাই, আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে দেখতাম কি, যদি এক্স ওয়াই জেড চলে আসতো, তিনটা ইকুয়েশন চলে আসতো, তখনই কিন্তু করতে যেতে কি অনেক কষ্ট হইতো, বা মিলাইতে গেলে দেখা যেত অনেক অনেক ক্যালকুলেশন করা লাগতো, তাই না?
মানে দুটা থাকলে তো ইজিলি করা যাইতো, এক্স ওয়াই এর মান বা যেটা থাকতো, তিনটা ইকুয়েশন যদি থাকতো তো সেখান থেকে যোগ বিয়োগ করে খুব সহজে বের করা যাইতো। কিন্তু তিনটা ইকুয়েশন যদি চলে আসতো বা এক্স ওয়াই জেড চলে আসতো, তাহলেই দেখা যেত কি সহজেই বের করা যাচ্ছে না, অনেক বড় হয়ে যেত বা লেন্দি হয়ে যেত, তাই না? তো এখন যদি আমার 5টা থাকে, 6টা থাকে ইকুয়েশন বা 6টা ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে তো আর ওই পদ্ধতি অবলম্বন করে অত সহজে বের করা যাবে না, অনেক ক্যালকুলেশন করতে হবে বা অনেক বড় বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তাই সেই সমস্যার সমাধান করার জন্যই আমরা এখন একটা পদ্ধতি বা একটা জিনিস মানে পদ্ধতি শিখবো। সেই পদ্ধতি অনুসরণ করেই আমরা পুরো লিনিয়ার অ্যালজেব্রাটা করে যাব। বা লিনিয়ার অ্যালজেব্রার অনেক ব্যাপার আছে বা অনেক জিনিস আছে, আমরা মেইনলি একটা জিনিসই শিখবো এখানে, সেটা হচ্ছে যে এই সব বড় বড় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন করা সহজ পদ্ধতিতে, সেটা শিখবো। এরপর আমরা ম্যাট্রিক্স সম্পর্কেও শিখবো, এবং ম্যাট্রিক্স এবং এই লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে যে পদ্ধতিটা শিখবো, সেখান থেকে ম্যাট্রিক্সটাকেও কিভাবে ইনক্লুড করা যায়। আমরা পুরোপুরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্সের মাধ্যমে এবং ম্যাট্রিক্সকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে, এই দুটা জিনিসই আমরা মেইনলি লিনিয়ার অ্যালজেব্রাতে এখানে শিখবো। তো লিনিয়ার অ্যালজেব্রার মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে সলিউশন বের করা, তাই না? সলিউশন বের করব কিভাবে, সেজন্য বিভিন্ন পদ্ধতি তোমরা শিখে আসছো, অলরেডি দুটো শিখছো। এখন আমি একটা শিখাবো বা একটা ব্রড পদ্ধতি শিখাবো, যার মাধ্যমে আমরা 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল, যে কোনো ডাইমেনশনালের সলিউশন অতি সহজে করতে পারবো। তো আশা করি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা বুঝতে পেরেছো, এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমরা বললাম, তাই না? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আননোনকে নোন করা, এটাই মেইন উদ্দেশ্য। ওকে ওকে, আমরা এখানে ওই সিস্টেমে আমরা সেখানে যাওয়ার আগে, আমরা ম্যাথে যাওয়ার আগে আমরা আরো কিছু জিনিস এখানে জেনে নিই যেগুলো ওখানে কাজে লাগবে। ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার সিস্টেম, কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট সলিউশন। কনসিস্টেন্ট কথাটা দ্বারাই বোঝাচ্ছে কি ধারাবাহিক, আর ইনকনসিস্টেন্ট মানেই হচ্ছে কি অধারাবাহিক। তো কনসিস্টেন্ট কখন বলবো? এ লিনিয়ার সিস্টেম ইজ কনসিস্টেন্ট ইফ ইট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সলিউশন এন্ড ইনকনসিস্টেন্ট ইফ ইট হ্যাজ নো সলিউশনস। তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যদি অ্যাট লিস্ট ওয়ান সলিউশন, ও সলিউশন যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর যে প্রত্যেকটা মানই যে সবসময় পাবো লিনিয়ার সিস্টেমের জন্য এক্সাক্ট, সেটা সম্ভব না। তো একটা সিস্টেমের যদি অ্যাট লিস্ট ওয়ান সলিউশন থাকে, অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে, কমপক্ষে যদি একটা সলিউশন থাকে, তাহলে সেই সিস্টেমটাকে বলবো আমরা কনসিস্টেন্ট। আর যদি কোনো সলিউশনই বের করা সম্ভব হয় না, তাহলে সেই সিস্টেমটাকে বলবো আমরা ইনকনসিস্টেন্ট। তো একটা সলিউশন বের করে তো অনেক ম্যাথই করা যায়, কিন্তু এখানে আমরা দুটো জিনিস শিখবো, এ লিনিয়ার সিস্টেম উইথ নো সলিউশন, এ লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। তার মানে একটা সিস্টেমটা দেখবো লিনিয়ার সিস্টেমে যেখানে কোনো সলিউশনই আসে না, আবার একটা সিস্টেম দেখবো যেখানে মানে অসংখ্য সলিউশন। অসংখ্য সলিউশন মানেও তো সেটা কনসিস্টেন্ট, কারণ অ্যাটলিস্ট ওয়ান, বেশি কত হবে তা তো যা বলা নাই, অসংখ্য হতে পারে। তো আমরা মেইনলি যে জিনিসটা দেখতাম আগে, যে ম্যাথ গুলো দেখেছি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে, যদি থাকতো এক্স ওয়াই জেড, প্রত্যেকটারই এক্সাক্ট ভ্যালু বের হইতো। ধরুন এক্স এর মান 4, ওয়াই এর মান 5, জেড এর মান 6, এরকম বের হতো। মানে কি প্রত্যেকটারই কি এক্সাক্ট একটা ভ্যালু পেয়ে যেতাম আমরা। কিন্তু এখন যে ম্যাথ গুলো করবো, বা প্রথম থেকে হয়তো বা দুই একটাতে দেখবো যে 3টা ভেরিয়েবল আছে বা 4টা ভেরিয়েবল আছে, সলিউশন বের হচ্ছে। কিন্তু এরকম সিস্টেমও আছে যেখানে 10টা ভেরিয়েবল আছে, কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে যে 2টা ভেরিয়েবলের এক্সাক্ট ভ্যালু পাচ্ছ, বাকি 8টা ভ্যালুর এক্সাক্ট ভ্যালু পাচ্ছ না, সেগুলোকেও আরবিটারি ভেরিয়েবল ধরে নিয়ে করা লাগতেছে। তাহলে ওই ধরনের সলিউশনকে আমরা কি বলবো? লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। তো যদি একটা ভেরিয়েবলের মান যদি আরবিটারি ভেরিয়েবল হয়, তার মানে এক্সাক্ট ভ্যালু না আসে, তাহলে সেখানে কি সেটা ইনফিনিটি মেনি সলিউশন চলে আসবে। তো আমরা সেগুলো দেখবো, আমাদের মেইন কথা এখন না, ওটা আমরা যখন বলবো তখন বলবো। এখন আমরা মেইনলি জানলাম যে কনসিস্টেন্ট মানে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান সলিউশন থাকবে, ইনকনসিস্টেন্ট মানে হলো নো সলিউশন থাকবে। এখন উদাহরণ দেখি। A linear system with no solution, তার মানে কোনো সলিউশন থাকবে না, দ্যাট মিন্স ইনকনসিস্টেন্ট সলিউশন। তো দেখো এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এবং দেখাই যাচ্ছে যেটা একটা 2 ডাইমেনশনাল সিস্টেম, লিনিয়ার সিস্টেম, তাই না? কারণ দুইটা ভেরিয়েবল আছে। আমরা যেমন বলেছি যে 2 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন, তেমনি এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল লিনিয়ার সিস্টেম, কারণ এখানে ভেরিয়েবল আছে কয়টা? দুইটা ইকুয়েশনই ভেরিয়েবল আছে দুইটা। তো এখানে ভেরিয়েবল আছে দুইটা,
সলিউশন করি, যেহেতু প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি আমরা জানি, এই ছোট জিনিসের জন্য তো আমার নতুন কোনো কিছু নিয়ে আসতে হবে না, সিম্পল জিনিস। এখন দেখো প্রথম ইকুয়েশনটাকে যদি -3 দ্বারা গুণ করো তারপর যোগ করে দাও তাহলে কি আসে, -3x -3y। যখন তুমি এটা যোগ করতে যাবা তখনই কি হয়ে যাবে, -3x আর 3x কাটা যাবে, -3y আর -3y কাটা যাবে, সরি +3y কাটা যাবে, তাহলে থাকবে কি 0 = -6। তো 0 = কি কখনো -6 হতে পারে? পারে না। এরকম যদি হয় যে যেটা দেখা যাচ্ছে যে কোনো কিছু মিনিং আসে না, এখানে কোনো ভেরিয়েবলই থাকতেছে না, তো এই ধরনের ইকুয়েশনকে বা এই ধরনের সিস্টেমকে বলা হবে এ সিস্টেম উইথ নো সলিউশন। তার মানে এখানে কোনো সলিউশনই নাই। এরকম অনেক কিছুই হতে পারে, সাধারণত এরকমই হয় যে এক্স ওয়াই আর এই যে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর এখানেও এক্স আর এখানেও ওয়াই আছে। তো এটা যতই তুমি চেষ্টা করো দেখা যাবে যে ওই জিরোই চলে আসবে, কোনো এক্সাক্ট ভ্যালু আনা সম্ভব হবে না। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলতেছি আমরা সিস্টেম উইথ নো সলিউশন। জিওমেট্রিক্যাল এখানে বলা আছে the second equation is contradictory, so it gives system has no solution. Geometrically, this means that the lines corresponding to the equation in the original system are parallel and distinct. এই কথাটা মেইনলি জিনিস, জিওমেট্রিক্যালি দেখা যাবে যে এই দুইটা লাইন পরস্পর প্যারালাল হবে। দুইটা লাইন যদি পরস্পর প্যারালাল হয় তাহলে তাদের সলিউশন বের করা সম্ভব হয় না। এবং ডিস্টিংক্ট ভ্যালু মানে মানে এক্স্যাক্টলি করে এটাকে মানে যেটাই ধরো সেটাই ধরলে এটা কি কাটাকাটি করে হয়ে যাবে, মানে জিরোই হয়ে যাবে। we leave it for you মানে এটা গ্রাফিক্যালি তোমরা দেখতে পারো, তোমরা চেক করে দেখতে পারো দুটা লাইন যদি গ্রাফিক্যালি প্যারালাল হয়, প্যারালাল তো বুঝো সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাদের সলিউশন কিন্তু হয় না, কারণ দুইটা লাইন কেউ কখনো ইন্টারসেক্টই করতেছে না। একটা লাইন, দুইটা লাইন যদি থাকে পরস্পর যদি ইন্টারসেক্ট না করে তাহলে তার সলিউশন বের করা খুবই টাফ হয়ে যায়, আর একেবারে প্যারালাল হয়ে গেলে তো সলিউশন বের করা সম্ভবই হয় না। তো বুঝতে পেরেছো এই সিস্টেম উইথ নো সলিউশন কাকে বলে, মানে এরকম যদি প্যারালাল ইকুয়েশন থাকে সেক্ষেত্রে এরকম প্রবলেম অ্যারাইজ হয়, মানে সলিউশন বের করা সম্ভব হয় না। হয়তোবা এই জিনিস তোমাদের দেওয়া হতো না, কারণ তোমাদের তো সবসময় দেওয়া হয়তো যে যেটাতে সলিউশন বের করা যায়, কিন্তু সলিউশন বের করা যায় না এরকম ইকুয়েশন বা এরকম লিনিয়ার সিস্টেম হতে পারে, সেটা এখানে দেখাইলাম। প্যারালাল ইকুয়েশন গুলো একসাথে থাকলে হয় না। এ লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। তো দেখো প্যারালাল এখানে আমাদের এই লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন একটা সিস্টেম দেওয়া আছে, এখানে একটা 3 ডাইমেনশনাল সিস্টেম দেওয়া আছে। খেয়াল করে দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, প্রত্যেকটা সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, থার্ড যে ইকুয়েশনটা আছে, পরস্পর কি এদের মাল্টিপ্লাই, তাই না? দেখো এই ইকুয়েশন গুলো কিন্তু আগেরটা কি ছিল, আগেরটা কিন্তু ইকুয়ালের পরের জিনিসটা সেম ছিল না, যার কারণে কিন্তু মিলতো না, তাই না? এবার কিন্তু দেখো সেম আছে, যেমন x - y + 2z = 5, এখানে আছে 2x - 2y + 4z = 10, 3x - 3y + 6z = 15। তো খেয়াল করে দেখো এই যে প্রথম ইকুয়েশনটার সাথে যদি 2 গুণ করো তাহলে কি হয়, সেকেন্ড ইকুয়েশনটা পাওয়া যায়। পরের ইকুয়েশনটার সাথে যদি প্রথম ইকুয়েশনটা যদি 3 গুণ করো তাহলে থার্ড ইকুয়েশনটা পেয়ে যাবে। তো এই ধরনের সিস্টেমকে যদি একটা ইকুয়েশনের এরকম মাল্টিপ্লাই থাকে অন্যান্য বাকি সব ইকুয়েশন গুলো, তাহলে সেই সিস্টেমটাতে আমরা এক্স্যাক্টলি কোনো মান বের করতে পারবো না এক্স ওয়াই জেড। যেমন ওয়াই কে এখান থেকে x = আমরা পাই কত, y - 2z +5। তো সেইখান থেকে আমরা y কে r ধরে নিয়েছি, z কে s ধরে নিয়েছি, সেখান থেকে x এর মানটা পাইছি এইটা, কিন্তু আমরা এক্সাক্ট কোনো মান আমরা পাই নাই, তাই না? তাহলে এখানে r আর s এর মানটা ধরলে x এর মান পাই, যদি r এর মান 1 ধরি, s এর মান 0 ধরি, তাহলে আমরা এই যে একটা সলিউশন পাইছি 610। এখন r এর মান আমরা 2 ধরতে পারি, যেটা s এর মান আমরা 5 ধরতে পারি, সেখান থেকে x এর মান আরেকটা পাবো। তাহলে এখানে দেখা যাবে কি অসংখ্য সলিউশন ক্রিয়েট হচ্ছে। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে এ লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, দুইটা জিনিস কিন্তু আমি উল্লেখ করেছি। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার।
আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট লেসনে যেটা শিখলাম আজকে, আমরা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ব্যাপারগুলো দেখলাম যে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, তারপর ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন কাকে বলে, হোমোজেনিয়াস কাকে বলে, নন হোমোজেনিয়াস কাকে বলে, সবই দেখলাম। তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার সিস্টেমটা দেখলাম। এরপরে যেটা সেকেন্ড লেসন আছে আজকের আমার, আমি যেটা বলেছিলাম যে আজকে একটা তোমাদের নতুন পদ্ধতি শিখাবো, যেটা আগে তোমরা দেখে আসো নাই বা আগে তোমরা সলিউশন করার জন্য ইউজ করো নাই। সেই সিস্টেমটার নাম হচ্ছে এলিমেন্টারি অপারেশনস। এলিমেন্টারি অপারেশনটা জানতে হলে প্রথমে জানতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলা হয়। তো আমরা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটুকু তো আমরা জানি। এক মিনিট একটু ওয়েট করো, আমার একটা কল আসছে, 1 মিনিট জাস্ট। ওকে, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে কথা বলতেছিলাম। অগমেন্টেড ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স সম্পর্কে তো জানো, ম্যাট্রিক্স মানে হচ্ছে এখানে রো থাকবে আর কলম থাকবে, দুইটা জিনিস থাকবে। রো আর কলম কে কিভাবে রো আর কলমের সমন্বয়ে ম্যাট্রিক্স হয় সেটা জানা আছে, যে 3/4 ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে 3টা রো 4টা কলম। তো আমরা আগে ম্যাট্রিক্সটা যাই, যেহেতু আমরা পড়তেছিলাম কি লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেটাকে আমরা কিভাবে ম্যাট্রিক্সে নিয়ে যেতে পারি সেটা আমরা একটু দেখবো। খেয়াল করে দেখো, এই যে যে জিনিসটা লেখা আছে, এই যে এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেখানে এম সংখ্যক ইকুয়েশন আছে, এম সংখ্যক আননোনস বা ভ্যারিয়েবল রয়েছে। তো এটাকে আমরা কিভাবে অগমেন্টেড বা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব। অগমেন্টেড মানে হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স, যেটা সেটা হবে এখানে যে কনস্ট্যান্ট গুলো, সরি কোএফিসিয়েন্ট গুলো আছে ভেরিয়েবলের সাথে, সেই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, সেখানে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, x1 এর সাথে আছে কি a11, সেটা লিখলাম। আবার এর নিচে x1 এর সাথে আছে a21, সেই পজিশনে সেটাকে লিখলাম। এভাবে ডট ডট করে am1, সিমিলারলি x2 এর জায়গায় আছে a12, a22 ডট 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 am2, এভাবে লিখে পুরো পুরো এটা লিখলাম। এবং ইকুয়ালের পরে যেটা আছে, এই যে কনস্ট্যান্টটা আছে, এটারও একটা রো কলম পাবো, এই যে b1 b2 ডট 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 bm। এইভাবে একটা সিস্টেমকে আমরা লিনিয়ার সিস্টেমকে কিতে নিয়ে যেতে পারি, ম্যাট্রিক্সে নিতে পারি, এবং সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবং সেখানে শুধু কোএফিসিয়েন্ট যাবে, সেখানে কিন্তু কোনো ভেরিয়েবল যাবে না, যে যে পজিশনে যে মানটা আছে সেটাই চলে যাবে। তো আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দেখি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা একটা কি 3 ডাইমেনশনাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, 3টা ভেরিয়েবল আছে, x1 x2 and x3। এটাকে যদি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে কি হয়ে যাবে, যেমন x1 এর আগে কি আছে 1, যেটার সাথে কিছু না থাকে সেটার সাথে 1 আছে, এটা আমরা জানি। তো 1, x2 এর সাথেও কি আছে 1, এবং x3 এর সাথে আছে কি 2, এবং ইকুয়ালের পরে আছে 9, লিখে নিলাম। তারপরে আছে 2, তারপর 4, তারপর হবে কি -3। যেখানে প্লাস আছে সেটা তো আর প্লাস দিতে হয় না, কিন্তু যেখানে মাইনাস আছে সেখানে সেটা মাইনাস দিতে হবে, যেমন এখানে -3। এবং কোনোটাতে এরকম যদি থাকতো 2x1 + 4x2 = 1, x3 নাই, তাহলে ওইখানে x3 পজিশনে 0 দিয়ে দিতাম।
তো এভাবে করে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে অগমেন্টেড ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সে নিয়ে যেতে পারি। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এই যে সিস্টেমটা চলে গেলাম, এবার আমরা প্রসিডিউর অফ এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি অপারেশন ছিল আমাদের এই পদ্ধতিটার নাম। এলিমেন্টারি অপারেশনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন আর একটা হচ্ছে এলিমেন্টারি কলাম অপারেশন। আমরা রো নিয়েই কাজ করব, যেহেতু রো নিয়ে কাজ করাটা একটু সহজ। কলাম নিয়েও কাজ করা যায়, বাট রো নিয়েই আমরা কাজ করব। তো এলিমেন্টারি রো অপারেশনটা আমরা শিখবো। তো এলিমেন্টারি রো অপারেশন যেহেতু বলেছি, তার মানে ম্যাট রো আর কলম এই জিনিসটা তো ম্যাট্রিক্সের জন্যই প্রযোজ্য। তার মানে প্রথমেই অগমেন্টেড ম্যাট্রিক্স বানায় নিতে হবে, তারপরে এই অপারেশনে চলে আসবো, তাই না? তো ওকে, আমরা ম্যাথের মাধ্যমে এটার প্রমাণ দেখাবো কিভাবে করবো। এখানে লেখা আছে, লেখাটা অতটা ক্লিয়ার না। লেখাটা ক্লিয়ার না বলতে হচ্ছে যে ইংরেজিতে লেখা আছে প্লাস ওটা উদাহরণ না দেখলে বোঝা যায় না। তো আমরা উদাহরণ দিই, তাহলে তারপরে লেখা তোমরা পড়ে নিলেই বুঝবা। যাই হোক, so problem of elementary row operation, solve the linear system by using elementary row operation বলে দেওয়া আছে। এলিমেন্টারি রো অপারেশন করে এটাকে সলিউশন করতে বলা হয়েছে। এখানে একটা 3 ডাইমেনশনাল কি আছে, ইকুয়েশন সিস্টেম আছে, এক্স ওয়াই জেড আছে। তো প্রথম কাজ এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া। দেখো প্রথম কাজ আমরা কি করেছি, এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে গেছি। এখন আমরা এই ডাইন পাশেই খেয়াল করব, বাম পাশের গুলো আমার খেয়াল করার দরকার নাই, কারণ আমরা ম্যাট্রিক্সে নিয়ে আসছি। এখন তার আমার ইকুয়েশন নাই। আবার পরবর্তীতে আমরা যখন সলিউশন করব তখন আমরা ম্যাট্রিক্স থেকে আবার ইকুয়েশনে যেতে পারবো। তার মানে এটা কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স যেমন তৈরি করা যায়, অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কিন্তু যে কোনো সময় শিফট করা যায়। তার মানে একটা ম্যাট্রিক্সকে আমরা যে কোনো সময় চাইলেই সেটাকে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে লিখতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত আগে জানতাম না, কারণ ম্যাট্রিক্স মানে কি, সারিবদ্ধ মানে কলমবদ্ধ ভাবে সাজানো, তাই না? তো সেই সাজানোটাকে কিন্তু আমরা চাইলে ইকুয়েশনে নিতে পারি, চাইলে আমরা বিভিন্ন রকম জিনিসের কনভার্ট করে নিতে পারি। তো ম্যাট্রিক্স জিনিসটা এমনই যে সুসংগ, মানে এমন একটা জিনিস, অনেক বড় জিনিসকে আমরা সংঘবদ্ধ করে ছোট করে নিয়ে আসে একটা পদ্ধতির মাধ্যমে সলিউশন করে তারপর আমরা তার মানগুলো বের করতে পারি। এই জন্যই আমরা ম্যাট্রিক্সকে এত ব্যবহার করা হয়। বর্তমান পৃথিবীতে ম্যাট্রিক্স কিন্তু ম্যাথমেটিক্যালি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ ম্যাট্রিক্স হলো খুব সুসংগঠিত জিনিস এবং খুব ইজিলি সেটাকে একটা ফরম্যাটে নিয়ে এসে সলিউশন বের করে নিয়ে যাওয়া যায়। প্রত্যেক জিনিসের উদ্দেশ্যই তো থাকে সলিউশন বের করা, কারণ আমরা যতই এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব, মেইন উদ্দেশ্য থাকবে কি, সলিউশন বের করা। কারণ সলিউশন বের হলেই তো আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। আননোনকে নোন করতে পারাটাই হচ্ছে কাজ মেইনলি। তো যাই হোক, অতটা আমার দরকার নেই। আমার এখন যেটা হলেও প্রথম আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে আসছি, এবার আমরা সিস্টেমটা কিভাবে শুরু করব সেইটা আমরা দেখি। প্রথম কাজ হচ্ছে ফার্স্ট রো নিয়ে কাজ করব, যেহেতু আমরা বলেছি রো নিয়ে কাজ করতেছি, রো এলিমেন্টারি রো অপারেশন। তো ফার্স্ট রো এটাকে আগে চাইতে হবে, চোখ বুলাইতে হবে। ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কি আছে সেটা খেয়াল করতে হবে। ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কি আছে, এখানে 1 আছে। 1 না থাকা 2 তো থাকতে পারতো, 3 তো থাকতে পারতো, যে কোনো একটা কিছুই তো থাকতে পারতো। এখানে 1 আছে, কিন্তু এই যে আমার এলিমেন্টারি রো অপারেশন, তার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টকে 1 বানানো, যেটাকে বলা হচ্ছে লিডিং 1। লিডিং 1 একটা রো এর প্রথম এলিমেন্ট যেটা থাকবে সেই এলিমেন্টটাকে 1 বানানো। 1 ছাড়া অন্য কিছু থাকতো, মনে করো ওই সেকেন্ড রোটা ফার্স্ট রোতে আছে, ধরে নাও সেকেন্ড রোটা আমাদের ফার্স্ট রোতে আছে, তাহলে প্রথম এলিমেন্টটা কি আছে, 2, তাই না? তো এই 2 টাকে 1 বানাবো কিভাবে, পুরো রোটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, এই প্রথমটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না? তো আমাদের কিন্তু এখন আমাদের প্রথমটা তো 1 আছে, তো এখানে কোনো কিছু কাজ করতে হচ্ছে না। যদি 1 ছাড়া অন্য কিছু থাকতো তাহলে এইভাবে করতাম, সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো ওইটাকে বলতেছি লিডিং 1। তো লিডিং 1 বানানোর নিয়ম হচ্ছে কি আমি বলে দিচ্ছি। লিডিং এখানে যে পদ্ধতিটা, এটা হচ্ছে লিডিং 1 বানানো এবং তার নিচের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে 0 বানানো। যেমন এখানে 1 আছে, তারপরে এলিমেন্ট আছে কি 2 এবং 3, এই দুইটাকে 0 বানাতে হবে। তো লিডিং 1 বানাতে হবে প্রত্যেক রোতে এবং তার নিচের এলিমেন্ট গুলোকে 0 বানাতে হবে, এটাই কাজ। তো এবং লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, এবং 0 বানাতে হলে যোগ অথবা বিয়োগ করতে হবে। এবং যোগ এবং বিয়োগ কার সাথে করব, যোগ বিয়োগ তো একটা করা যায় না। যোগ বিয়োগ করতে হলে যেখানে লিডিং 1 পাইছি তার সাথে, সেই রোর সাথে যোগ বিয়োগ করে 0 বানাইতে হবে। তো মেইন কথা কিন্তু দুইটা, লিডিং 1 বানাতে হবে এবং
আমরা কি লিভ নিব? দেখি কিছুক্ষণ থাকি, মানে জয়েন দিয়ে নিজের কাজ করতে থাক। স্যার তো এখানে নাই না। না স্যার এখানে নেই, এখন দেখি স্যার তো নক দিবে অ্যাটলিস্ট। আচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার এখন শুনতে পাচ্ছি। আমার মানে কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে ওয়াইফাই অফ হয়ে গেছিল। সো জন্য দুঃখিত আর কি। ওকে, আমি আবার শুরু করতেছি। ওকে, আমি এখানেই তো ছিলাম যে আমরা দেখাইতেছিলাম যে কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে লিডিং ওয়ান বানাতে হয়, তাই না? লিডিং ওয়ানের কথা জি বললাম স্যার, যে লিডিং ওয়ান জি স্যার লিডিং হলে ওয়ানের কথা বলেছেন। লিডিং ওয়ান হতে হলে কি করতে হবে? গুণ অথবা ভাগ করে লিডিং ওয়ান বের করতে হবে, এবং লিডিং ওয়ানের নিচে যে শূন্য বানাতে হবে সেটার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি যোগ অথবা বিয়োগ করতে হবে, এবং সেটা যোগ বিয়োগ কার সাথে করব? যেখানে লিডিং ওয়ান পাবো সেই রো এর সাথে মানে যোগ বিয়োগ করব। তো এখানে যেহেতু অটোমেটিক ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কি আছে? 1 আছে। তো আমার আর লিডিং ওয়ান বের করতে হতো না। যদি অন্য কিছু থাকতো সেটাকে গুণ অথবা ভাগ করে যে কোনো উপায়ে সেটাকে 1 বানাইতে হইতো, তাই তো? তো এটা গেল আমার ফার্স্ট লিডিং ওয়ান, যেহেতু অটোমেটিক আছে এটা আমার কোনো কাজ নাই। এরপরে হচ্ছে এই 2 আছে, এই 2টাকে কি করতে হবে? 0 বানাইতে হবে। শুধু তো এই 2 কে 0 বানা যাবে না, পুরো রোটার সাথে কম্পেয়ার করতে হবে এই ফার্স্ট রো এর সাথে। তো এখানে 2 আছে, এটাকে যদি 0 বানাইতে হয় তাহলে এই ফার্স্ট রোকে কি দ্বারা গুণ করতে হবে? -2 দ্বারা গুণ করে তারপর যদি এই দুইটা রো যোগ করে দিই তাহলেই তো এই 2 এর জায়গায় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? এখানেই লেখা হয়েছে add -2 times the first row to the second row of 10। তার মানে যোগ করব -2 দ্বারা ফার্স্ট রো কে গুণ করে তারপর যোগ করব। তো ব্যাপারটা কি মানে বোঝা গেছে কিনা? এই যে জিরোটা হইলো, এই যে 0 2 -7 -17 কিভাবে আসলো? সেকেন্ড রো তো ছিল 2 4 -3 1, এটা 0 2 -7 -17 কিভাবে হইলো? আচ্ছা, আমি যাই হোক এটাকে আমি একটু তোমাদের ভাঙাই করাই দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। হোয়াইট বোর্ড। আচ্ছা, আমার ফার্স্ট যে আমাদের যে ফার্স্ট সেকেন্ড রোটা ছিল এটা প্রথমে লিখবো 2 4 -3 1, এই জিনিসটা লিখবো 2 4 -3 1, 2 4 -3 1। এটাই তো আমাদের ফার্স্ট মানে সেকেন্ড রোটা ছিল। এটাকে এখন 2টাকে 0 বানাইতে হবে। তাহলে আমাদের কম্পেয়ার করব কার সাথে? যেখানে লিডিং ওয়ান পেয়েছি। তাহলে লিডিং ওয়ান পেয়েছি কি? ফার্স্ট রোতে লিডিং ওয়ান পাইছি, তার সাথে কম্পেয়ার করব। তাহলে ফার্স্ট রোকে যদি আমরা -2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? এখানে 2 আছে, এখানে -2 হয়ে যায়। তাহলে 1 1 -2 সরি 2 9, এটা তখন চেঞ্জ হয়ে যায় কি? -2 দ্বারা গুণ করলে -2 -2 -4 -18, সেটাও হয়ে যায় -2 -2 -4 8 -18। তাহলে হয়ে গেল -2 দ্বারা যদি গুণ করি তাহলে -2 -2 -4 -18। তো ফার্স্ট যে লিডিং ওয়ান পেয়েছি সেখানে যদি এটা গুণ করে দিই -2 দ্বারা, তাহলে এটা পাই। এরপর কি করব? যোগ করব। যোগ করলে কি হয়ে যাবে? -2 + 2 করলে 0 চলে আসবে, এখানে করলে +2 চলে আসবে,
এখানে -3 -4 ইজ ইকুয়াল টু -7, আর এটাতে 1 -18 ইজ ইকুয়াল টু -17। তো এটা চলে আসলো, তাহলে কি হয়ে গেল, সেকেন্ড রো এর ফার্স্ট যে এলিমেন্টটা ছিল বা লিডিং ওয়ানের নিচের এলিমেন্টটা কি, এই 0 বানালাম। তো এটুকু বোঝা গেছে কিনা? জি স্যার, এখন বুঝতে পেরেছি। তো সেইভাবে করে এই যে -2 -2 -7 -70 পেয়ে গেলাম। এরপরে 3 আছে, এই 3 কেও 0 বানাইতে হবে। তাহলে 3 কে 0 বানাইতে হলে কি করতে হবে, এই ফার্স্ট রো এর সাথে -3 গুণ করে তারপর কি যোগ করতে হবে, এটা আর আমি দেখাইলাম না, ওই একই পদ্ধতি করলে এখানে যাচ্ছে অ্যাড -3 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য থার্ড রো ইউ অবটেইন, তাহলে এখানেও 0 হয়ে যাবে, 0 3 -11 -27। যাই হোক, ক্যালকুলেশন ওই একই পদ্ধতিতে করে এটা চলে আসছে। তো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট লিডিং 1 বানালাম, দ্যাট মিন্স লিডিং 1। তারপরে নিচে দুইটা এলিমেন্ট, নিচে যে কয়টা এলিমেন্ট থাকবে, এখানে 3টা রো আছে তাই 2টা এলিমেন্ট পাইছি নিচে। এরপরে যদি 4টা রো থাকতো তাহলে কি হতো, এরপরে 3টাকে 0 বানাইতে হইতো। তো ফার্স্ট লিডিং 1 পাইছি, তার নিচের এলিমেন্ট কি বানাইছি, 0 বানাইছি। এটুকু ফার্স্ট রো এর কাজ শেষ। তো তোমরা এটা কিন্তু নির্ণয়ের সময় কিন্তু তোমরা এই কাজটা করতে, যেমন এরকম বানাইতা 0 0 1 বানাইতা। 0 0 1 বানাইলে কি হয়ে যেত, এই 0 0 1 হলে এই 1 এর সাথে যে রোটা থাকতো সেটা বাদ হয়ে যেত, এবং 0 0 যে কলমটা আছে সেটাও বাদ হয়ে যেত। তার মানে কি হয়ে যেত, নির্ণায়ক, যেমন একটা নির্ণায়কের ক্ষেত্রে তো স্কয়ার ম্যাট্রিক্স লাগতো, মানে 4/4 3/3। তো এই ক্ষেত্রে তো স্কয়ার ম্যাট্রিক্স আমরা নিচ্ছি না, এটা আমাদের র্যান্ডম ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে এরকম 0 0 1 যদি 0 0 1 হয়ে যায় তাহলে কি এটুকু বাদ। তো আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। মেইনলি হচ্ছে আমরা এখন আর ফার্স্ট রো নিয়ে কাজ করব না, কারণ ফার্স্ট রোতে যে মেইন কাজটা ছিল লিডিং 1 বের করা এবং তার নিচের এলিমেন্টগুলো 0 বানানো, সেটুকু কাজ আমরা করেছি। এখন মনে করি আমার ফার্স্ট রো আর এই ফার্স্ট কলম নাই। খেয়াল করো, ফার্স্ট রো এবং ফার্স্ট কলমটা এই নাই, কারণ হচ্ছে এটুকুর যেটুকু কাজ ছিল সেটুকু আমার হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড রোতে চলে যাব। মনে করো সেকেন্ড রো এখন আছে 0 2 -7 -17 আছে। তো 0 তো আমরা কনসিডারে নিব না, কারণ হচ্ছে 0 তো ফার্স্ট রো এর অনুসারী। তো সেকেন্ড এলিমেন্ট যেটা আছে 2, তো এই 2টাকে কি করতে হবে, এবার লিডিং 1 বানাইতে হবে, তাই না? সেকেন্ড রো এর লিডিং 1 বের করব। তো সেকেন্ড রো এতে যেহেতু 2 আছে, 2 কে আমরা কিভাবে 1 বানাবো, 2 কে 1 বানানোর জন্য পদ্ধতি কি আমি তোমাদের হাফ বলেছি। দিয়ে স্যার গুণ দিতে পারি। কত দিয়ে, হাফ, হ্যাঁ হাফ দিয়ে যদি গুণ করি অথবা 2 দ্বারা যদি ভাগ করি তাহলেই তো এখানে 1 হয়ে যাবে, তাই না? জি স্যার। এখানে করা হয়েছে মাল্টিপল দ্য সেকেন্ড রো বাই হাফ উই অবটেইন, তাহলে হাফ দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 1 পেয়ে গেছি, এই যে লিডিং 1। এরপরে এখানে যা চেঞ্জ আসবে তা তো আসবেই, -7/2 -17/2 চলে আসছে। তো এর পরের কাজ হচ্ছে কি, সেকেন্ড লিডিং 1 পাইলাম, তার নিচের এলিমেন্ট 0 বানাইতে হবে। আমি বলতেছি আজকে যে পদ্ধতিটা শিখতেছি, এই পদ্ধতিতে 2টা পদ্ধতি আছে। আজকে একটা পদ্ধতি শিখবো, নেক্সট ক্লাসে আরেকটা পদ্ধতি শিখবো। নেক্সট ক্লাসে পদ্ধতি যখন করব তখন ফার্স্ট পদ্ধতির নামকরণ এবং ফার্স্ট পদ্ধতিকে কি বলা হয়, সেকেন্ড পদ্ধতির নামটা কি, ওইটা তখন বলবো। এখন আমি কেন বলতেছি না, কারণ হচ্ছে আজকে আমরা বেসিকটা দেখতেছি, শুধু লিডিং 1 বের করা এবং তার নিচে 0 বের করে কিভাবে সলিউশনটা বের করা যায় এটা আমরা শিখবো। তারপরের ক্লাসে যেটা আমরা শিখবো তখন আমরা ক্লিয়ার হয়ে যাব যে এটা কেন করেছি বা ওইটা কেন পরবর্তীতে করলাম না, বা ওইটাও করা যায় তো ওইটা না করে এইটা কেন করছি। তো ওইটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ক্লাসে। বাট আজকে আমরা যে পদ্ধতিটা শিখতেছি সেটার মেইন কাজ হচ্ছে কি, লিডিং 1 বের করা এবং তার নিচে 0 বের করা। এবং লিডিং 1 বের করতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, এবং 0 বানাতে হলে কি করতে হবে, যোগ অথবা বিয়োগ। কার সাথে কম্পেয়ার করে, যেখানে আমরা লিডিং 1 পেয়েছি তার সাথে জি কম্পেয়ার। স্যার, মানে লিডিং 1 এর সাথে। হ্যাঁ, তো এবার সেকেন্ড রোতে লিডিং 1 পাইছি, তার মানে এখন যদি এই 3 কে, নিচে যেহেতু 3 আছে এটাকেই তো 0 বানাতে হবে, উপরেরটা আমরা দেখবো না, নিচে 3 আছে এটাকে আমরা 0 বানাইতে হবে। তাহলে কম্পেয়ার করব কার সাথে, কোন রো এর সাথে, অবশ্যই সেকেন্ড রো এর সাথে, কারণ আমাদের লিডিং 1 আছে এই ক্ষেত্রে এইখানে। তো 3 কে যদি 0 মানে 0 বানাইতে হয় তাহলে এই সেকেন্ড রোকে কি করতে হবে, -3 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে, তাই তো? আগের মতোই যেভাবে দেখাইছি। তো -3 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, এখানেও -3 হয়ে যাবে, এখানে 3 কাটাকাটি যাবে। তো দেখো সেক্ষেত্রে করলে এই যে পরিবর্তন হয়ে চলে আসছে 0 0 -1/2 -3/2, পুরোটাই ক্যালকুলেশন।
ক্যালকুলেশন ছাড়া কিন্তু কিছুই না। এই সেকেন্ড এইটাকে প্রথমে এই রোটা লিখে নিবা, তারপরে এইটাকে -3 দ্বারা গুণ করে লিখে নিবা, তারপর যোগ করবা, ক্যালকুলেশন করলে এইটাই আসবে 0 0 -1/2 -3/2। বোঝা গেছে কিনা, ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. তো এবার ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে 0 পাইছি, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে 0 পাইছি। এবার চলে যাব কোন রোতে? থার্ড রোতে চলে যাব। তাহলে প্রথম দুটো এলিমেন্ট তো বাদ, কারণ বলেছি যে যেখানে লিডিং ওয়ান পাইছি তার নিচের যে এলিমেন্টটা আছে সেটা আমার ওই লিডিং ওয়ানের আন্ডারে চলে গেছে। যেমন ফার্স্ট লিডিং ওয়ানের দুটো এলিমেন্ট ওর আন্ডারে চলে গেছিল, সেকেন্ড রো এর ক্ষেত্রে এটাকে মানে আমরা কন্টেইনে নিই নাই। তাহলে থার্ড রো এর ক্ষেত্রে আমরা এই দুইটাকেই কন্টেইনে নিতে পারবো না, কারণ এই দুইটা কিন্তু ওই লিডিং ওয়ানের আন্ডারে। তারপরে যে দুইটা এলিমেন্ট আছে -1/2 আর -3/2, তো প্রথমে আছে যেহেতু -1/2, এটাকেই প্রথমে 1 বানাইতে হবে। এটাকে 1 বানাইতে হলে কি করতে হবে? এই রোটাকে যদি আমরা -2 দ্বারা গুণ করি তাহলে তো এটা 1 হয়ে যাবে। তো সেই কাজটাই করা হয়েছে, মাল্টিপ্লাই দ্য থার্ড রো বাই -2 আপডেট, দেখো 0 0 1 3 চলে আসছে। তো ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে 0, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে 0, থার্ড লিডিং ওয়ানের নিচে তো আর কিছু নাই। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের যে ফরম্যাটটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, লিডিং ওয়ান তার নিচে 0, আমাদের মেইন কথা আজকের ক্লাসে লিডিং ওয়ান বের করা এবং তার নিচে 0 বের করা। এটুকু পর্যন্ত তো আমার কাজ হয়ে গেছে। এরপরে তো আর আমার লিডিং ওয়ান বের করার কোনো ওয়ে নাই, কারণ এরপরে কোনো না রো আছে না অন্য কিছু লিডিং ওয়ান বের করা সম্ভব হবে। একটা রোতে একটাই লিডিং ওয়ানও হয়। তো চলে যাব। এরপরে আমরা কি বলেছিলাম যে অগমেন্টেড ম্যাট্রিক্সকে আমরা যেমন মানে সরি একটা লিনিয়ার সিস্টেমকে যেমন অগমেন্টেড ম্যাট্রিক্স করা যায়, সিমিলারলি সেই অগমেন্টেড ম্যাট্রিক্সে কি লিনিয়ার সিস্টেমেও নিয়ে যাওয়া যায়, পাশেই তো করে দেওয়া আছে। তো খেয়াল করো, এরপরে চলে যাব আমাদের এই পাশের যে কাজটা আছে এতক্ষণ করতাম না বা করার দরকার নাই আমাদের, আমরা শুধু এই পাশটাই দেখতেছিলাম। এবার কাজ হবে আমাদের এখান থেকে আবার লিনিয়ার সিস্টেমে চলে যাওয়া। তো কিভাবে যাব? তাহলে আমরা যাই, এটা ছিল এক্স ওয়াই যেটা আছে, তাহলে এক্স এর প্রথম রো এর এক্স এর এলিমেন্ট আছে 1, তার মানে x + y + 2z = 9। এই লেখাটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। Yes. আচ্ছা, তারপরে y - 7/2z = -17/2, এই যে সেকেন্ড রো লিখছি। থার্ড রোতে লিখছি z = 3, তাহলে z এর মান পেয়ে গেছি আমরা, তাই না? এখন এই জেটের মানটা আমরা পরে কি আছে এটা পরের দিনের ক্লাসে শিখবো। আজকের ক্লাসে এটুক থেকেই আমরা সলিউশন বের করা শিখি। যেমন z = 3 পাইছি, তাহলে এই জেটের মানটা যদি y তে বসাই দিই তাহলে y এর মান পাবো, তাই না? Yes, sir. এটা যদি বসাই দিই তাহলে এটা তো y এর মান পাবো ক্যালকুলেশন করলে। আবার এই y আর z এই দুইটার মান যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা কিসের মান পাবো? x এর মান। x এর মান পাবো। তো এই একটা পদ্ধতি যেটা লিডিং ওয়ানের নিচেই শুধু 0 বানাইয়া করা যায়, যেটাকে লিডিং ওয়ানের নিচে শুধু 0 মাত্র 0 নিয়ে আমরা করতেছি। এরপরে কিন্তু এখানে আরো কাজ করছে, সেটা আমরা পরের দিনের ক্লাসের জন্য রাখছি। আমরা আজকের ক্লাসে শুধু এটুকুই শিখলাম যে লিডিং ওয়ানের নিচে 0 বানাইয়া এইভাবে একটা মান বের করে নিব, তারপরে সেই মান বসায় অপর মানগুলো বের করব। এই একটা পদ্ধতি। অন্য আরো একটা পদ্ধতি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো সেই পদ্ধতিটা যখন শিখবো তখন আমরা কম্পেয়ার করতে পারবো যে কিভাবে আসলে ওইটা করব না এটা করব, বা আমরা বলে দেবো ওই নামকরণ থাকতে যখন, তো ওই নামকরণ অনুসারে যে পদ্ধতি বলা হবে সেই পদ্ধতিতে করতে হবে। আজকে কোনো পদ্ধতি আমরা শিখলাম না বা আজকে কোনো পদ্ধতির নামকরণও করলাম না, আজকে শুধু একটা জিনিসই শিখলাম যে লিডিং ওয়ান বের করা, তার নিচে 0 বার করে সলিউশন বের করা যায়। এটুকু বুঝছো কিনা? জি স্যার, এতটুকু বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এটুকুই। লিডিং এর পরে তো আবার এখানে করা আছে, সেটা আর খেয়াল করার দরকার নেই, কারণ আমি ওটা নিয়ে নেক্সট ক্লাসে আবার শুরু করব। এখানে আজকের ক্লাসে যেটুকু বুঝাচ্ছি সেটুক থেকে কিন্তু আজকের ক্লাস শুরু করে সামনে যত ক্লাস আছে এই একই জিনিস কিন্তু মনে রাখতে হবে। পদ্ধতি মানে কি একটু চেঞ্জ হবে, যে লিডিং ওয়ানের নিচে 0 বানাইছি, তারপর আবার লিডিং ওয়ানের উপরেও 0 বানাইতে হবে, এইটা নিয়ে আরেকটা নামকরণ আসতেছে। বাট লিডিং ওয়ান বের করা, তার নিচে 0 বের করা, বা লিডিং ওয়ান বের করার পদ্ধতি, 0 বের করার পদ্ধতি সব ক্ষেত্রেই সেম থাকবে, এই একই পদ্ধতি থাকবে। এটুকু ক্লিয়ার হলে পরবর্তীতে আমরা যেতে পারবো, যে কোনো ভাবে একে আপডেট করা যাবে। ওকে, এটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। না স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তাহলে আজকের লেসন এই পর্যন্তই। আর তোমরা সবাই এখানে আইডি দিয়ে দাও, আইডি
হ্যাঁ, এখানে একটা চ্যাটিং অপশন আছে, এখানে তোমরা সবাই আইডি দিয়ে দাও, যেহেতু তোমাদের অ্যাসাইন মানে ক্লাস অ্যাটেন্ডেন্স মার্ক 10 মার্ক ওইটার জন্য। আর আজকের ক্লাস যেহেতু প্রথম ক্লাস, তো আজকে তোমরা এটা জাস্ট একটু বোঝো, বা আরো আমার ওখানে লেকচার আছে সেগুলো দেখতে থাকো। আমি নেক্সট যে ক্লাস দেবো সেখানে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট যাবে। সো আজকেরটা বেসিক প্লাস আমরা পদ্ধতি কিন্তু ধরাই দিচ্ছি। এই পর্যন্ত তোমরা মানে ক্লিয়ার হও বা প্র্যাকটিস করো, তারপর আমি নেক্সটে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব বা আরো ম্যাথ দিব, তখন তোমরা ক্লিয়ার হবে। আর নেক্সট ক্লাসের আগে ডেটটা একটু জানাই দিও আমাকে, মানে মঙ্গলবার না বুধবার সেটা। ওকে স্যার। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকো। আইডি সবাই দেওয়া হয়ে গেলে লিভ নিতে পারো, ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।